দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এরই মধ্যে জানেন অন্তর্বর্তী সরকারের আমলে এবারই প্রথম আন্দোলনের মাঠে নামলো জামায়াতে ইসলামী এবং এর সঙ্গে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ মোট ৭টি দল আন্দোলনে নেমেছে। তারা ৫ দফা দাবির কথা বলছে এবং আজকেই ঢাকায় পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি নিষিদ্ধ সহ নানা দাবির কথা তারা জানিয়েছে। একই সঙ্গে কিন্তু আলাদা, আলাদা কর্মসূচি দলগুলোর যুগপৎ আন্দোলনের চরিত্রে এই আন্দোলনকে দেখা যাচ্ছে। আন্দোলনে কেন ৭ দল? এটিই আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে। এইসব মিলে আমাদের আজকের বার্তা কক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুজ্জোহা। আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রথমে যেটি বলছিলাম যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে একদিকে সরকারের বৈঠক চলছে, মানে ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে বৈঠকটা সেটি আসলে সরকারের সঙ্গেই বৈঠক নিঃসন্দেহে। তো সেই কর্মসূচি চলা অবস্থায় রাজপথে কর্মসূচি, এটিকে আপনারা কিভাবে দেখছেন? বিএনপি এর আগে একটি মন্তব্য করেছে, এটিকে স্ববিরোধিতা বলে মন্তব্য করেছে, কিন্তু আন্দোলন তো মাঠে গড়ালো এবং আজকে ঢাকার কর্মসূচি ছিল ৩ দিনের প্রথম দিনের। তো বিএনপি ব্যাপারটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে কিনা, আপনারা থ্রেট ফিল করছেন কিনা? না, বিষয়টা ঝুঁকিপূর্ণ বা থ্রেট বা হুমকি যেটি বলেন না কেন, আমরা ঠিক সেইভাবে বিবেচনা করতে চাই না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনটা আপনার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, আরো স্পেসিফিক্যালি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে রোজার আগেই অনুষ্ঠিত হবে। তো মোটামুটি তো একটা দিনক্ষণ না পেলে একটা আমরা একটা সময় তো আমরা জানতে পেরেছি, তাই না? তো নির্বাচনটা দেশের জন্য খুব জরুরি, একটা নির্বাচিত সরকার খুব জরুরি, একটা গণতান্ত্রিক উত্তরণটাও অনেক জরুরি। এবং পৃথিবীতে যত দেশগুলোতে আপনার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থান তো সাধারণত আপনার উন্নত দেশগুলোতে হয় না, মানে আমাদের দেশের মতো যেখানে অবাধ লুণ্ঠনের সুযোগ থাকে, মানুষের ত্রুটি চেপে ধরা যায়, যে কোনো পন্থায় যেন তেনভাবে ক্ষমতায় থাকা যায়, থাকার ব্যবস্থা থাকা যায়। তো এই জাতীয় দেশগুলোতেই তো সাধারণত অর্থাৎ জনগণের বিরুদ্ধে শাসন অর্থাৎ গণবিরোধী ভূমিকা যদি সরকার পালন করে, সেই সব দেশগুলোতে আপনার গণঅভ্যুত্থান হয়। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অধিকাংশ দেশ যখন সাধারণ নির্বাচনের দিকে হাঁটে, তাতেই তারা স্থিতিশীলতা ফিরে পান, সমৃদ্ধি ফিরে পান। কিন্তু যেসব দেশগুলো আপনি দেখবেন যে গণঅভ্যুত্থানের পরে যারা নির্বাচনের দিকে যায় না, জনগণের ম্যান্ডেট চাইতে যায় না, তাই না, গণতান্ত্রিক উত্তরণের দিকে হাঁটে না, সেসব দেশগুলো কিন্তু অনেক সংকটের মধ্যে পড়ে যায়। একেবারে উৎকৃষ্ট উদাহরণ যদি বলি, আমরা যেই দেশটিকে ভেঙে লড়াই করে আমাদের নিজেদের দেশ প্রতিষ্ঠা করলাম, সেই 69 সালে কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তৎকালীন শাসকের পতন ঘটেছে পাকিস্তানে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল, নির্বাচন হয়েছিল, জনগণের ম্যান্ডেট না মেনে নেওয়ার কারণে দেশটাও যে তাদের ভেঙে খানখান হয়ে গিয়েছিল, তাতে বরং আমাদের লাভ হয়েছে যে আমরা আমাদের দেশ পেয়েছি। এটা আমাদের অনেক বড় লাভ আমি বলতে চাই। কিন্তু গণ আন্দোলনের সেই শিক্ষাটার কথা বলছেন, আমি বলতে চাচ্ছি সেটাই, যে এটা সমস্ত সরকারগুলোই তো মাথায় রাখা দরকার, রাজনৈতিক দলগুলোরও মাথায় রাখা দরকার যে পরিণতিগুলো কোন জায়গায় যায়। শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, নিশ্চয়ই তারা সেটা চিন্তা করবে। আমি মনে করছি না, কারণ হচ্ছে যে দেখুন, শ্রীলঙ্কার মতো দেশ, যারা বাংলাদেশের মতো আমাদের দেশটা তো অনেক বেশি প্রসপারাস না, ডিসপাইট দ্যাট আমাদের দেশ থেকে কিন্তু তারা $1 মিলিয়ন ধার নিয়েছিল। গণঅভ্যুত্থানের পরে তারা নির্বাচনে গিয়েছে, জনগণের সরকার গঠন করেছে, সেখানে বামপন্থা সরকার, সেটা জনগণের চয়েস, এটা জনগণেরই তো চয়েস, তাই না? আচ্ছা, এখন সেই দেশটি কিন্তু ইতিমধ্যে আমাদের ঋণটা পরিশোধ করে দিতে সক্ষম হয়েছে, একটা স্ট্যাবিলিটি এসেছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে এটাই সম্ভব, এটি বলছেন আপনি ডক্টর আসাদুজ্জামান রিপন। আমি আজকের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশে যে কর্মসূচি দিল আজকে, সেই কর্মসূচিতে বিকেল 5টার দিকে বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে যারা সমাবেশ করেছেন, প্রশ্ন হচ্ছে সেখানে মিয়া গোলাম পরোয়ার, তাদের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছেন একটি দল বলে, তারা আসলে বিএনপির কথা উল্লেখ করেছে, সেটি অবলিক রেফারেন্স। জি, তো সেখানে বলছেন যে বাধা তৈরি করছে এবং এই বাধা তৈরি করে সংস্কার কি প্রয়োজন তারা বলছে, এবং তারা যে সমস্ত বাধা দিচ্ছে তা গণ আকাঙ্ক্ষার সঙ্গে বিরোধিতা। আপনার কাছে প্রশ্ন, বিএনপিকে উদ্দেশ্য করে বলা এই কথাটি
আসলে আপনাদেরকে চাপে ফেলছে এবং সেটা নির্বাচনকে টার্গেট করে কিনা? একটা হচ্ছে যে আমরা আদৌ চাপ বোধ করি না। আচ্ছা। দলগতভাবে আমরা আদৌ চাপ বোধ করি না। এটা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে, নিজস্ব কর্মসূচি থাকতে পারে, তাদের কর্মসূচি অনুযায়ী তারা কথা বলছেন, তাদের কোনো প্রত্যাশার যদি জনগণকে জানিয়ে থাকেন, তো ঠিক আছে, সেটা তো সলিউশন করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচন আসলে যদি তাদের এই পথগুলোকে যদি মানুষ বেশি বিশ্বাস করে, সমর্থন যোগায়, তাহলে তো তাদের দিকে বেশি মানুষ ভোট দেবে। এবং তারা যদি সরকার গঠন করতে পারে, নিঃসন্দেহে তারা তো সংবিধানও সংশোধন করতে পারবে, করতেই পারে। কিন্তু কথা হচ্ছে যেই বিধি ব্যবস্থাটা বর্তমান সংবিধানে নাই, এই সরকারটি তো দাবিটা তো আমার কাছে না, খুব ক্লিয়ার, দাবিটা তো বিএনপির কাছে না, দাবিটা তো সরকারের কাছে। আচ্ছা, এই সরকারও তো কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা তো এই সরকার। এখানে একটি প্রশ্ন যদি এভাবে তুলি, এটা মনে হয় বেশ কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে যে এবারের যে জামাতের যে কর্মসূচি, জামাতের বলছে এই জন্য যে তাদের লিড কিন্তু মোট বেশ কয়েকটি দল রয়েছে, তাদের নেতৃত্বাধীন বলা যায়, যে এই অন্যরা অধীন মনে করে কিনা সেটি তাদের মানে আলোচনার বিষয়। আমার প্রশ্নটা এরকম যে তারা যেটা বলছে যে দাবিগুলো করছে সেইটা ঐক্যমত্য কমিশনে তারা এরই মধ্যে প্রস্তাবটা রেখেছে, কিন্তু সেই প্রস্তাবটা পাস হচ্ছে না বা গ্রহণযোগ্য হচ্ছে না বিএনপির বিরোধিতার কারণে। কারণ বিএনপি যদি না চায় তাহলে বিএনপির যে গ্রহণযোগ্যতা সোসাইটির মধ্যে, তাতে সেখানেও আসলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। যেমন পিআরটা সেই জন্য হয়নি, বিএনপি চায়নি জন্য হয়নি না। পিআরটা শুধু বিএনপি চাও না চাওয়ার বিষয় না। বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্যানট ওয়ার্ক এগেইনস্ট অফ দ্য কনস্টিটিউশনাল রুল, এর বাইরে তো হাঁটতে পারে না। বর্তমান সরকার তো শপথই নিয়েছে এই সংবিধানের আলোকে, এবং তার শপথে তার উচ্চারণ করেছেন তার এই সংবিধানকে সংরক্ষণ করবেন, সুরক্ষা দেবেন, তাই না? তো তাহলে সেই সংবিধান সুরক্ষা করার শপথের জায়গায় যদি আপনি পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করতে চান, তাহলে পিআর ব্যবস্থাটিকে আমাদের বর্তমান প্রচলিত সংবিধানে আছে নাই। আমাদের এখানে তো ক্যাটেগরিক্যালি বলা আছে জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার প্রতিনিধি বেছে নেবে। পিআরে তো প্রতিনিধি বেছে নেওয়ার কোনো সুযোগ নাই, দল বাঁচবে, একেবারেই কন্ট্রারি টু দ্য কনস্টিটিউশনাল স্পিরিট। আচ্ছা, তো এই সরকার তো সেটা মেনে নিতে পারে না। তো জুলাই সনদের ভিত্তিতে এবং জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া, যেটি তারা তো বলেছে সেই কথাটা, সেটা দিলে তো তখন অসুবিধা থাকে না। কোনো কিছু তো আপনার সংবিধানের উপরে থাকতে পারে না। আচ্ছা, সংবিধান অন্তর্ভুক্ত থাকতে পারে, সংবিধানের উপরে কোনো কিছুই না। আমি তো অ্যাবাবলো হতে পারি না, আমি কি আইনের ঊর্ধ্বে হতে পারি? প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কি আইনের ঊর্ধ্বে? তাহলে তাদের এই দাবিটা কি তাহলে মানে অযৌক্তিক হয়ে যাচ্ছে? আমি মনে করি একেবারে অযৌক্তিক দাবি, কারণ পিআর সিস্টেম বাংলাদেশের সংবিধানের সাথে মোটেই যায় না। আর এই সিস্টেমটা খুব গণতান্ত্রিক মোটেই না, একেবারেই গণতান্ত্রিক সিস্টেম। কিন্তু সাধারণ মানুষ যদি চায়, যেমন আমি আজকের আরেকটি কর্মসূচি ছিল, চরমনার পীর সাহেব একটা বক্তব্য রেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটা বিক্ষোভ করে, বিক্ষোভ শেষে সমাবেশ করে। সেই সমাবেশে তিনি বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি আমাদের, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পিআর ক্ষেত্রে আমি মনে করি, মানে অর্থাৎ উনি নিজে বলছেন 80% জনগণ, বাংলাদেশের জনগণ পিআর এর পক্ষে। মুফতি ফয়জুল করিমের বক্তব্য এটি। এখন ওনার জনগণ তো ওনার মুরিদানরা বা ওনার অনুসারীরাই, তাদের 80% মনে করতেই পারে, বাকি 20% এমন তাদের 20% মনে করে না, সেটা হতে পারে না। উনি বাংলাদেশের মানুষের কথাই বলেছেন। ওনার ফলোয়ার তো ওনার মুরিদানরাই, তাই না? তুমি তো বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করেন না, এটা হচ্ছে মানে অর্থাৎ সেইভাবে লার্জলি অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা কি করে, তাই না? যদি 80% যদি ওনাদের কথাই থাকে, তা আমাদের অন্য দলগুলোর কি অবস্থা? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এটা একেবারেই সংবিধান বহির্ভূত একটা মানে বিষয়, আর এই বিষয়টা একেবারেই গণতান্ত্রিক না, একেবারেই গণতান্ত্রিক না। এই বিধি ব্যবস্থা একটা দলকে এবং দলের যে সুপ্রিমো বা ওই হায়ারার্কি যেটা আমি বলি না কেন, তাদেরকে অধিক মাত্রায় অটোক্র্যাট করে দিতে পারে। কারণ হচ্ছে যে আপনি ধরেন, আপনি মার্কআপ, আমি একটা অ্যাবস্ট্রাক্ট মার্কার কথাই যদি ধরি, অ্যাবস্ট্রাক্ট মার্কা কি বলবো, ধরেন মনে করেন, আমি জানি এটা একটা জাতীয় প্রতীক আছে কিনা, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, ধরেন চালতা, এই জন্য ভেবে চিন্তি বললাম, চালতা ফলটা নাকি, এই চালতা ফল মার্কায় সবাই ভোট দেবে নাকি, মানে পার্টির মার্কা ভোট দিল, দেওয়ার পরে এখন পার্টির হায়ারার্কি তারা মনে করবে যে আমি আমার ভাগে এতটা পড়েছে, আমি রাম শ্যাম যদু মধু যাকে ইচ্ছা তাকে দেবো। কোনো অ্যাকাউন্টেবিলিটি সেই সিস্টেমে নাই। আপনি এবং এতে করে আরেকটা বড় সংকট, যেটা যদি এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ পিআর সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার কোনো সম্ভাবনা আমি বাংলাদেশে দেখি না, কোনো সম্ভাবনা দেখি না, 1% সম্ভাবনা দেখি না, কোনো ফ্র্যাকশনও না 1%। কিন্তু আমি যে জিনিসটি বলতে চাই,
এটা একটা মারাত্মক সংকট আছে। সেটা হচ্ছে যখন আপনি প্রার্থী হন বা আমি প্রার্থী হই, প্রার্থিতার টানেও কিন্তু স্থানীয় জনগণ মনে করে আমি ওনাকে সমর্থন করি, ওনার কাছে আমি যেতে পারি, ওনার কাছে আমি বলতে পারি, উনি আমার ভয়েসটা পার্লামেন্টে রেজ করতে পারে, অর্থাৎ ব্যক্তির কাছে যাওয়ার। ও ইয়েস। তখন কি হয়, তখন মানুষ যেই ভোট মানে ভোট কেন্দ্রে যাওয়ার বেলায় তার যে আগ্রহটা থাকে, আমাদের যে কালচারাল ইয়েটাকে তো আপনি মানে সম্পর্কটা বাদ দিতে পারেন না, পারেন না। যেমন দুটো থানা, এই থানা এবং ওই থানা, একজন প্রার্থী এই থানার লোক, তখন তাদের একটা এ থাকে আমার থানার মানে প্রার্থী, আমার গ্রামের প্রার্থী, আমার ইউনিয়নের প্রার্থী, আমার একাত্ম বোধ করা। এটা তো আপনার পিআর সিস্টেমে থাকবে না। ভোট কেন্দ্রে তো আপনি ভোটাররা যেতেই অনুৎসাহিত হবে। এটা একটা বড় ধরনের সংকট। আর এটা যদি এত গণতান্ত্রিক হতো, তাহলে যে গণতন্ত্রের সূতিকাগার বলে যে সমস্ত দেশগুলো দাবি করে, আমি যদি বলি যারা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট অর ডেমোক্রেসি ক্লেম যারা করেন, যুক্তরাজ্যে এটা প্র্যাকটিস করতে পারতো, তারা করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা অনেক বেশি নানা সেক্টরে অ্যাকাউন্টেবল, এটা তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, যেমন তারা বিচারপতি নিয়োগটা পর্যন্ত হিয়ারিং এর মধ্যে করে, সেখানে তার সেটা অবশ্য উন্নত দেশ বা তাদের বিষয়টা। আপনি কোনো অনুন্নত দেশে পিয়ার আছে, কিন্তু আরো ভয়াবহ ব্যাপার, এই যে নেপালে পিয়ার আছে, দেখতে তো কি দুর্দশা। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি ইসরায়েলের কথা চিন্তা করেন, নেতানিয়াহু কিন্তু একটা মেজরিটি পার্টির লিডার না। হ্যাঁ, এগুলো হচ্ছে উদাহরণ আর কি, যে উদাহরণ। সুতরাং পিয়ারের জন্য অনেকগুলো ভালো উদাহরণ আপনার সামনে নাই। পিয়ার থেকে যদি একটু বেরোই, আরেকটি যে মোট 5 দফার কথা বলা হলেও আরেকটি বিষয় খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং সেটার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এর মধ্যে আমরা দেখছি এবং অনেকেই আলোচনা নিয়ে আসছেন, সেটি হচ্ছে জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ। এর মধ্যে দিয়ে কার্যত কি বিরোধী শূন্য করে ফেলা, এবং আওয়ামী লীগ তো বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, আরেকটি আওয়ামী লীগ তৈরি করে ফেলা কিনা জাতীয় পার্টি, এবং যাতে নির্বাচনে নিরঙ্কুশ থাকা যায় এবং রেজাল্ট মানে নির্বাচনে অংশগ্রহণের আগেই নিরঙ্কুশ। আমি যদি এভাবে বলি, তারা মানে স্পিরিটটার সাথে হয়তো অনেকে দ্বিমত পোষণ করবে না। শেখ হাসিনা এবং তার দল তারা অন্যায় করেছে, অবৈধ ভোটের আয়োজন করেছে। মানে অবৈধ ভোট মানে যে ভোটটা জনগণের সম্পর্ক ছিল না, মানে জনগণের অংশগ্রহণ ছিল না, সেই জন্য ভোটটাকে অবৈধ বলছে। ওই কারণে টোটাল সিস্টেমটা যদি আপনি দেখেন, এই যে এস আলম সৃষ্টি করা, আজিজ খান সৃষ্টি করা, আপনার নাবিল গ্রুপ সৃষ্টি করা, ওরিয়ন গ্রুপ সৃষ্টি করে, যে ব্যবসায়ীরা অনেকে পালিয়েছে না। তো এই যে আপনি দেখবেন যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হয়েছে তো একটা নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট থাকার কারণে। আচ্ছা, এবং এই ব্যবস্থাটাকে যারা নিজেদেরকে ফেক অপোজিশন হিসেবে প্রতিষ্ঠিত করে, ভাগ বাটোয়ার অংশগ্রহণ করে নির্বাচনটাকে যারা বৈধতা দিয়েছেন, শেখ হাসিনার শাসনকে বৈধতা দিয়েছেন, বা পার্লামেন্টে দাঁড়িয়ে দিয়ে একটা মৃদু সমালোচনা করেছেন বটে, মানে যখনই করতেন তখন আবার ওইটার প্রতিও যে কি জুলুম ঝামেলা হচ্ছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। তো ফলে এই দেশে যারা 14 দল বলেন, জাতীয় পার্টি বলেন, এরা তো আসলে প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক দলের ভূমিকা, মানে জনগণের পক্ষে তার অবস্থান নেননি, এটাও সত্য কথা। গত 14-15 বছরে যদি আপনি বিবেচনা করেন, জাতীয় পার্টি অ্যান্ড 14 পার্টি অ্যালায়েন্স, ইনু বলেন, মেনন সাহেব বলেন, এরা কি জনগণের পক্ষে কখনো অবস্থান নিয়েছে? নিঃসন্দেহে নেননি। এবং শেখ হাসিনা নিজে দুর্নীতি করতেন এবং অপরকে দুর্নীতি করার সুযোগ দিতেন। এবং ওই দাবির সঙ্গে আপনার একমত? আমি সেটা বলছি। আচ্ছা, আমি বলছি এটা হচ্ছে মুদ্রার একটা পিঠ। আচ্ছা, মুদ্রার একটা পিঠ, মানে বাস্তবতা বলছেন। হ্যাঁ, কিন্তু অপর পিঠটাও তো আছে। সেই অপর পিঠটা হচ্ছে যে আপনি তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে? লেটস পিপল ডিসাইড। জনগণের উপর আস্থা রাখি। যদি জনগণকে যদি সকল ক্ষমতার উৎস মনে করি, সেটি তো মনে করা উচিত। ডেমোক্রেসি তো তাই তো। অর্থাৎ জাতীয় পার্টিকে আপনার এই বক্তব্য থেকে আমি এটা ধরে নিতে পারি, ঠিক আছে, জাতীয় পার্টির এই মানে আপনার দোষগুলো শনাক্ত করলেও পার্টি হিসেবে তারা নির্বাচনে আসুক, এটি চান। আমি পলিটিক্স দিয়ে তাকে ডিফিট করতে চাই। 14 দলের দলগুলো, 14 দলের অন্তর্ভুক্ত যে, আমি যদি এইভাবে বলি, সত্যি কথা বলতে আমি এইভাবে বড় ছোট মানে এইগুলো, মানে আমি বড় ছোট বলছি না, 14 দলের যে অন্য দলগুলো, 14 দলের তথাকথিত যারা মেম্বার আছে, এদের তো সত্যি কথা বলতে গেলে এদের কোনো আসলে 200 ভোটও নাই। আচ্ছা, আমি ওয়ার্কার্স পার্টি, তারপরে আমি ওদের দুই একটা সিটে তাদের সামান্য কিছু ভোট থাকতে পারে ব্যক্তিগত কারণে, হয়তো হাসানুল হক ইনুর বাড়ি ভেড়ামরা, সেখানে হয়তো মানে কিছু লোকজন আছে, বুঝলাম, একেবারে কিছু লোকজন নাই তা তো বলবো না। মেনন ভাইয়ের এলাকায় তার কিছু লোকজন, তার ভাগ্যের বিড়ম্বনা হচ্ছে তিনি এই পিংপং বলের মতো একবার ঢাকা তো মানে আপনার কি বলে ওনার যে জায়গা, সেই জায়গা থেকে আবার আরেক জায়গায় 3 জায়গায় দৌড়দৌড়ি করতে হয়। মানে সাংগঠনিক দৈন্যতা থাকার কারণে তো এই অবস্থা হয়, এতে তো কোনো সন্দেহ নেই। সুতরাং এই পার্টিগুলোকে এদের নিষিদ্ধ করা না করার মধ্যে, ইনফ্যাক্ট আই ডোন্ট ফাইন্ড
গতকালকে আচ্ছা, ফলাফল আমি যদি এভাবে ম্যাটার করে না। আমি একটু সার্কাস্টিক্যালি না, একটু আমি হুম, স্যাটারিক্যালিও জি। না, আমি একটু জাস্ট মানে হিউমার নিয়ে বলতে চাই। গতকালকে আমি একজন ভদ্রলোককে মিস করেছি। আচ্ছা, সেটা চাইনিজ এমবেসির একটা ওদের মানে অ্যানিভার্সারিতে, আচ্ছা 76th অ্যানিভার্সারিতে। তো সেখানে দিলীপ বড়ুয়াকে মিস করেছি। আচ্ছা, দিলীপ বড়ুয়া। মানে ওয়ান ম্যান হ্যাঁ, ওয়ান পার্টি, হ্যাঁ। এগুলি তো 14 দল। তো হুম। সুতরাং এগুলোকে নিষিদ্ধ করা না করা, এগুলোকে অটোমেটিক্যালি এক্সটিংশনে চলে যাবে। না, সেই 14 দলগুলো ঠিক আছে, আপনার মন্তব্যটাকে আমি নিলাম। কিন্তু যদি পলিটিক্যালি জাতীয় পার্টিকে বলি, গত যেভাবেই আসুক, গত বেশ কিছু নির্বাচনে শুধু আওয়ামী লীগের সময় না, তার আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি জাতীয় পার্টি হয় বিরোধী দল অথবা অন্তত তৃতীয় গুরুত্বপূর্ণ দল হিসেবে নির্বাচনের আগে আবির্ভূত হয়েছে এবং আলোচনায় এসছে। আলোচনায় আপনি এসেছে। এটাকে বড়জোর আপনি আলোচনা করতে পারেন আপ টু 91 নির্বাচনটা পর্যন্ত আলোচনা করতে পারেন। হ্যাঁ, 2001 2001-এও তো সেখানেও তাদের আওয়ামী লীগের সাথে তাদের অ্যালায়েন্স ছিল। আমার প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টিকে মানে সরাসরি এবারের নির্বাচন অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা, সেই নির্বাচনে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী এরা সংসদে গুরুত্বপূর্ণ দুজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কিনা? আমার মনে হয় যে তারা সেটা মনে করছেন। আমার মনে হয় তারা সেটা মনে তার করছেন। ফলাফলই কি এটা যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে? আমি তো একটা মুদ্রার একটা পিঠের অ্যানালাইসিস করি, ওর সাথে আরেকটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আপনার যে পার্টির প্রধান ভারত সফর করে আসার পরে বলে যে কি আলোচনা হয়েছে ভারতের অনুমতি ছাড়া বলতে পারবে না। জিএম কাদের কথা বলছেন আপনি? আমি জিএম কাদের কথাই বলতে চাই। এটা একটা পলিটিক্যাল পার্টি হলো। সেই পার্টি কি বাংলাদেশের পার্টি হতে পারে? সেই পার্টিকে কি বাংলাদেশের জনগণ গ্রহণ করতে পারে? আমার বক্তব্য হচ্ছে যে আমি এই ন্যারেটিভটা, এই রিয়ালিটিস গুলো, এই পলিটিক্সটা আমি তো পাবলিককে বলতে দিস ইজ এ পার্টি। এই পার্টি হচ্ছে সেই পার্টি, এটা ভারতের ইচ্ছার ব্যতিক্রমে হাঁচি দেয় না, কাশি দেয় না। ওর কাশি আসলে চেপে থাকে, কারণ ওর অনুমতি নেই এটা প্রকাশ করার। তো সুতরাং এই ধরনের একটা মানে অদেশপ্রেমিক পার্টি, এটাকে পার্টি বলা যায় কিনা এটা তোমরা বিবেচনা করো। ডক্টর আসাদুজ্জামান রিপন, পাবলিকের কাছে ছেড়ে দিই। আপনি সেই যে কথাটা বলছেন এবং শেষ যে কনক্লুশন ড্র করছেন, এটা দ্বিতীয়বার বললেন যে আমরা পাবলিকের কাছে ছাড়ি মানে ভোটের জন্য ছাড়ি। এইটা গণতান্ত্রিক শোনাচ্ছে, কিন্তু এই কথার জন্য আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, সেটা জামাতের পক্ষ থেকে বা এরকম ধর্মভিত্তিক যারা দল তারা বলছে যে বিএনপি জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে চাচ্ছে, এটা তাদের প্রয়োজন, নির্বাচনী কৌশল বা প্রয়োজন, নির্বাচনী প্রয়োজন বা ভোটের প্রয়োজন। আমি এটা আমি জানি না যে তারা সরাসরি বলেছে কিনা, আপনি ধরে নিচ্ছেন যেরকম কারণে বলতে পারেন। ঠিক একইভাবে আপনি এটাও ধরে নিতে পারেন যে তাদের নির্বাচনের সুবিধার জন্য তারা জাতীয় পার্টিকে মানে নির্বাচনের বাইরে রাখতে চায়। মানে এই হিসাব নিকাশটা তো দুপক্ষেরই হতে পারে, কিন্তু কোনো পক্ষের সাথে তো আমাদের কোনো ইয়ে নাই, কি বলে মানে স্বার্থ সংশ্লেষ নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে আমি একটা নির্বাচন যে করব, আমার তো নির্বাচনে প্রতিপক্ষ থাকা উচিত গণতন্ত্রে। আমার নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত। আমার নির্বাচনে তো জনগণের প্রার্থী বাছাই করার বিবেচনা বোধের জায়গাটা তৈরি করে দেওয়া। সাক্ষাৎকারে এবং প্রেস কনফারেন্সে সালাউদ্দিন আহমেদ এই বক্তব্যটাই দিয়েছেন। আমি যেটা স্পেস, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের সাথে, অসুবিধা কি? বা ইসলামী যারা মানে সবাই তো জামাত ইসলামকে সাপোর্ট নাও করতে পারে। আমি অফকোর্স জামাত যেখানে যে সমস্ত অঞ্চলে বহু জায়গায় বাংলাদেশ এরকম বহু জায়গায় থাকতে পারে যেখানে জামাতের আধিপত্য থাকতে পারে, তাদের প্রার্থীর গ্রহণযোগ্যতা থাকতে পারে, সেখানে তারা আমার সাথে কম্পিটিশন আসবে অথবা আমি তাদের সাথে কম্পিটিশনে যাব, এটা তো মানে না অবাস্তব না। আপনার পিপল কি চায়, পিপলের ইচ্ছার বাইরে তো আমারও যাওয়ার কোনো অধিকার নাই। সামনের নির্বাচনকে টার্গেট করে, 26-এর নির্বাচনকে টার্গেট করে একটা সরাসরি প্রশ্ন, আপনি মনে করেন কিনা, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা যেটা মনে হচ্ছে কিনা, এখন যে আন্দোলনের মাঠে নামা হচ্ছে 6-7 দলের কথা বলা হচ্ছে, এখন এটি প্রথমত 8 দল বলা হয়েছিল, যেখান থেকে কয়েকটা দল চলে গেছে, আবার কেউ কেউ যুক্ত হচ্ছে, মোট এখন 7 জন আছে। এইটা একটা নির্বাচনী ইসলামী যে ভাবাপন্ন দলগুলো তাদের একটা নির্বাচনী জোটের দিকে এগোচ্ছে কিনা, এটা আমরা এবং সেটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। বিএনপি যেহেতু অন্য কারোর সাথে জোট করছে না, তাদের সাথে জোট করছে না, তো সার্টেনলি তারা তো ইলেকশন যখন তারা করবেন স্বাভাবিকভাবে তারা আমাদের বিপরীতে তারা ইলেকশন করবেন, তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাথে। সুতরাং আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে চাই, বিএনপির বিরুদ্ধে না, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে চাই। তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেহেতু আমাদের পার্টির মহাসচিব বলেছেন যে জামাত ইসলাম বা মানে অপর এই সমস্ত দলগুলোর সাথে বিএনপির জোট হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ বা সম্ভাবনা নেই, উনি ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন। তো সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে জামাত তার একটা অবস্থান নিয়েছেন। জামাত তার নিজস্ব রাজনীতির মেরুকরণ অনুযায়ী তারা একটা অ্যালায়েন্স করতেই পারেন।
এখন আমি এটা বলবো না দেখা যাক কতদিন কয়জন থাকে, সেটা আমার দেখার। আমি ধরে নিলাম সবাই তাদের সাথে থাকছে, অর্থাৎ ইসলামী ভাবাপন্ন দলগুলো যারা ইতিমধ্যে আছেন, বাট এর বাইরে তো অসংখ্য রাজনৈতিক দল এবারে আছে। আসি যদি এই জায়গাটা আমি আপনাকে প্রশ্ন করি, মানে বিএনপির থেকে প্রশ্ন, মানে উত্তরটা জানতে চাই। সেটি হচ্ছে জামাত ওরা যদি এই 7টা বা 9টা বা যে কয়জন পারে ওরা একটা যদি অ্যালায়েন্স করে, একটা সময় জামাত ইসলামের সাথে আপনারা নির্বাচনী জোট করেছিলেন এবং ক্ষমতার ভাগাভাগি হয়েছিল, এখন তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী এবারে ধরে নিলাম, তাহলে এখান তাদের থেকে বের হয়ে এসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা এই মুহূর্তে খুবই প্রভাবশালী। আরেকটি হচ্ছে সরকারের সকল মিটিং এ দেখা যাচ্ছে খুবই গুরুত্বের সাথে তারা অংশগ্রহণ করছে এবং প্রথম 2-3টা নামের মধ্যেই তাদেরকে সেই অর্থে প্রভাবশালী বলছে, সেই অর্থেই বলছি আমি। আরেকটি হচ্ছে এবি পার্টি, তাদেরকেও দেখছি, এবং গণ অধিকার পরিষদ। এইরকম দল, যে দলগুলো তারা তাদেরকে নিজেদেরকে পরিচিত করার সময় আমাদের এখানেও এসেছেন, তারা কোনো জায়গাতেই ধর্মভিত্তিক দল হিসেবে তারা পরিচয় দিচ্ছেন, তারা বলছেন তারা মধ্যপন্থা অবলম্বী। তো তাদের সাথে কি আপনাদের কোনো লিয়াজো বা জোট, নির্বাচনী জোট যাই বলেন, এরকম আমাদের সবার সাথে একটা যোগাযোগ আসছে, সেটা আমি বলতে চাই, সবার সাথে একটা যোগাযোগ আছে। সেটা হচ্ছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এটার কিছু বিপদ আছে, ট্রানজিশনের ক্ষেত্রে কিছু বাধা আছে, কিছু বিপদ আছে, যেটা আমাদের দলের তরফ থেকে আমরা নানাভাবেই মানে বলেছি, কখনো ইঙ্গিত দিয়ে বলেছি, কখনো স্পষ্ট করেছি অনেকটা, এবং সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন। তো সুতরাং এই সমস্ত নানা কারণেই তো আমাদের অন্যদের সাথে তো আমাদের ডায়লগ করতে হয়, বিপদগুলো জানাতে হয় যে ভাই এই জাতীয় একটা বিপদ হচ্ছে, তাই না? তো বিপদ তো শুধুমাত্র এদের তরফ থেকেও না। আপনি জানেন যে গত কদিন না, কিন্তু আমার সরাসরি একটা প্রশ্ন ছিল যে এরকম কোনো আলোচনা এরই মধ্যে হয়েছে কিনা, বা আপনাদের কোনো আগ্রহ আছে কিনা? আমাদের তাদের সাথে আমাদের মানে এই ধরনের সংলাপ আছে। গতকালকেও গণ অধিকার পরিষদের জেনারেল সেক্রেটারি আর আমি পাশাপাশি বসি সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা মত বিনিময় করছি। এটা তো থাকবে, একটা রাজনৈতিক দলের সাথে অন্যদের যোগাযোগ থাকবে, এবং জামাতের সাথে আলোচনা হয়েছে, এবং আমরা চাই না, কিন্তু আলোচনাটা এই কেন্দ্রিক কিনা যে আপনার নির্বাচনে জোট। মানে আমার মনে হয় না যে বিএনপি সেভাবে মানে কারোর সাথে জোটে যাওয়ার মানে স্টিল আমরা জোটের কথা ভাবছি না। তবে এটা ঠিক যে যারা আমরা এটা মনে করি যে যারা শেখ হাসিনার দুঃশাসনকে দূর করার জন্য যারা রাজপথে ছিলেন, যাদের কন্ট্রিবিউশন আছে, তো তাদেরকে আমরা একসাথে পার্লামেন্টে থাকতে চাই, আমরা একসাথে সরকারে থাকতে চাই। এটা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান একটা ক্যাটেগরি কমিটমেন্ট আছে, সেটা হচ্ছে যে নির্বাচন। আপনি কি এনসিপি কে মিন করছেন নাকি অন্য সবগুলো দল? অনেকের সাথেই হতে পারে, আমরা চাই যে হোয়াই নট এনসিপির ছেলেদের কি কন্ট্রিবিউশন নাই? নিশ্চয়ই আছে। তো তারা পার্লামেন্টে থাকুক, তাদের ভয়েস রেজ করুক, এরা তো আমাদেরই সন্তান তুল্য, মানে এরা ভবিষ্যতে নেতা হোক, এটা কি আমাদের চাওয়া উচিত হবে না? তাদের রাজনৈতিক দলে তারা নেতা হয়ে উঠুক, তাদের স্ব প্রতিষ্ঠানে, তাদের প্রতিষ্ঠানগুলোকে। এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের ক্ষেত্রেও তাই আলোচনা, কিন্তু মানে সবার সাথেই মানে দেশের বিপদ আপদগুলো নিয়ে সোজা কথা। আমি যদি খুব ভেঙেই বলি যে গণতন্ত্রের বিপদগুলো কি, নির্বাচনের বিপদগুলো কি, এই মুহূর্তে কি সেরকম আপনি আশঙ্কা করেন? হ্যাঁ, নিশ্চয়ই। হয় না যে আপনার যদি এই ধরনের যদি আপনার আন্দোলন, নাম্বার ওয়ান আমি বলতে চাই যে আপনি যে 7 দলের কথা বলছেন, এখানে দৃশ্যমান 3টি দল, অন্য দলগুলোর অবস্থানটা আমি সেভাবে জানি না, আমার কাছে ধারণা নেই তাদের সম্পর্কে। তো নিজাম ইসলাম পার্টি যারা কর্মসূচি দেয়নি, যাও এইরকম রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারা যদি এটাকে যদি খুব কথার কথা পিয়ারের ব্যাপার যদি খুবই অনড় থাকেন, কথার কথা খুবই অনড় থাকেন, অথবা কেউ যদি বলে যে একেবারে কি বলে আপনার এই যে হতে হবে, কি বলে গণপরিষদ হতে হবে, মানে কয়েকটা দাবি তো আছে, তো গণপরিষদীয় যে মানে কি সেখানে তারা একটু ভেঙে বলেছেন যে জাতীয় সংসদ ইলেকশন এবং গণপরিষদের ব্যাপারটা একসাথে হতে পারে। তখন আমি বুঝি না তো জাতীয় সংসদের মেয়াদ কতদিনের এবং গণপরিষদের মেয়াদ কতদিনের, মানে অনেক কিছু যারা দাবি তুলছেন তারা অনেক কিছু খোলাসা করছেন না, বলছেন না। কেউ রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা বলছেন, এই মানে নতুন তো দূরের কথা। অর্থাৎ এটা আসলে মানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে খুব ক্লিয়ার একটা জায়গায় আপনাদের কাছে নেই, বা আপনারা আসলে এটা নিয়ে ভাবছেন না। এটা একটা বিএনপির পক্ষ থেকে ভাবছেন না, পলিটিক্যালি রেটরিক হিসেবে আমরা স্টিল দেখতে চাই। আজকের যে কর্মসূচি, সেটি আসলে আজকের না, এটি আসলে আরো কর্মসূচি রয়েছে, আরো একাধিক কর্মসূচি রয়েছে, যেটি বিভাগীয় শহরগুলোতে রয়েছে, জেলা বা এরপরে আরো
রুট পর্যায়ে বিস্তৃতির কথা আছে। আপনাকে আজকে মনে হয়েছে কিনা যে ঢাকায় এক ধরনের জনদুর্ভোগ হয়েছে? অনেকদিন পরে রাজনৈতিক কর্মসূচি এবং সেটি ৩টি দল একসাথে দিয়েছে। এটা আসলে শুধু ওদের জন্যই যে জনদুর্ভোগ হয় তা না। জনদুর্ভোগ শুধু এটুকু, এখানেই প্রশ্ন শেষ না। আমার প্রশ্নটা এরকম, যেটা যদি হতে থাকে, আমরা করলেও তো জনদুর্ভোগ হয়। হ্যাঁ, এটা যদি হতে থাকে এই কর্মসূচিগুলো, তাহলে এই সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে মানে পুলিশের যে নিরাপত্তা দেওয়ার অবস্থা বা অন্যান্য যে সিচুয়েশন গুলো যত দিন এগোবে, কারণ ডিসেম্বরে শিডিউল ঘোষণার কথা রয়েছে নির্বাচনের, এই সময়গুলোতে আসলে এটি একটু কঠিন হয়ে যাবে বলে মনে করেন সরকারের জন্য, নাকি অলরাইট এটা হতে পারে? না, এটা হতে পারে না। এটা একটা কঠিন তো বটেই, কারণ হচ্ছে যে একটা হচ্ছে জনদুর্ভোগ কমানোর দায়িত্ব সরকারের। এক, এই সরকার প্রথমত যে ভুলটি করেছে, সো মেনি, মানে একটা হচ্ছে যে এটা তো রাজনৈতিক দফা দাবি। এই সরকারের এই জনদুর্ভোগ, মানে সরকারের জনদুর্ভোগের ঘটনা অনেকগুলো সামনে চলে আসে, সেটা তার জন্য সরকার অনেকটা দায়ী। প্রথম থেকে যদি সরকার যদি বলতো যে আই এম অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, তোমরা যে দফা দাবি তুলছো, তোমরা আনসার অথবা পল্লী বিদ্যুৎ অথবা অন্যান্য প্রতিষ্ঠান, কারিগরি হোক, নার্স হোক, মেডিকেল টেকনোলজি, হোয়াট এভার, ভাই তোমাদের দাবিগুলো আমি রিসিভ করলাম, আই উইল গো থ্রু ইট, এবং আমাদের সরকারের তরফ থেকে ভালো ভালো জিনিসগুলো যেগুলো মনে করে আমরা রেকমেন্ড করে যাব পরের সরকারের জন্য, টু নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের কাছে। তারা তো এটা বলেনি। এইখানে তাদের সবচেয়ে মস্ত বড় ভুলটা তারা এখানে করেছে। তারা অনেক ওয়ার্কিং ডেজ নষ্ট করেছে নিজেদের, এবং জনদুর্ভোগের ঘটনা ঘটিয়েছেন। পুলিশের সক্ষমতা অর্জন, পুলিশটা একটা ট্রমার মধ্যে ছিল, পুলিশের সক্ষমতা, আমার মনে হয় এক্ষেত্রে মব সবচেয়ে বড় উদাহরণ। আপনার বক্তব্য সেটা তো আছে। পুলিশের সক্ষমতা অর্জনের ক্ষেত্রে যতগুলো তাদের অ্যাটেম্প ছিল, এইখানে তাদেরকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়েছে, ব্যতিব্যস্ত থাকতে হয়েছে। এখন কত যে রাজনৈতিক সভা সমাবেশ করা, আমি আজকেই আমার নিজের কাগজের জন্য লিখছিলাম যে একটা হচ্ছে রাজনৈতিক সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এটা আবার জনদুর্ভোগ না হয়, জনদুর্ভোগ বন্ধ করার দায়িত্ব সরকারের, জনশৃঙ্খলা আয়ত্তে আনার দায়িত্ব সরকারের। অন দ্য আদার হ্যান্ড আপনি মানে মোটা দাগে বিষয়টা এরকম যে এটা আসলে কঠিন হয়ে পড়ছে কিনা। আপনি ডেমোক্রেটিক রাইট বলে আপনি এক্সারসাইজ করতে যাবেন, তখন সেটাকে যদি দমানো হয়, তখন আপনি বলবেন যে গণতন্ত্র গেল, তাহলে একটা ব্যালেন্স দরকার। একটা ব্যালেন্স বলবো না, আমি বলবো যে এটা সরকারকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে বলতে হবে। এবং আমার ধারণা রাজনৈতিক দলগুলো মাঠে একটা কাইন্ড অফ ডেমনস্ট্রেশন করছে। ডেমনস্ট্রেশন বলতে আমি ওই আন্দোলনের ডেমনস্ট্রেশনের কথা বলি না, একটা ডেমনস্ট্রেশন, মানে প্রাথমিক একটা কিছু করছেন তারা, কিন্তু এটা তাদের বুঝতে হবে। আর কমিশনটার নামটা কি যেন, ঐক্যমত কমিশন। তার মানে ওইখানে ঐক্যমত হতে হবে। তো আপনি তো আমাকে কম্পেল করতে পারেন না যে আপনি যেটা পছন্দ করেন সেটা আমাকে মানতে হবে। তাহলে যতটুক মানামানি হয়েছে, সোজা কথা, ততটুক নিয়ে আমরা যাই না। আমি আজকের যে 3টি দল, তার মধ্যে বাংলাদেশ খেলাফতে মজলিস আরেকটি, খেলাফতে মজলিসের কর্মসূচি হয়েছে, সেখান থেকে একই ধরনের একই দাবিগুলো দেওয়া হয়েছে, কিন্তু আরেকটি বক্তব্য, সেটা হচ্ছে ইমারাতি ইসলামিয়া, অর্থাৎ তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সে এবং তার সাথে আরো কয়েকজন আলেম রয়েছেন, মোট 7 জন এখানে রয়েছেন। সে বিষয়গুলো যে আলোচনা হচ্ছে সেখানে হচ্ছে বিশেষভাবে মানবাধিকার এবং নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে তালেবান সরকারের বা এই ইসলামিস্ট যারা, তাদের যে সমালোচনা রয়েছে সেটার বিষয়ে কি করা যায়, এই সমস্ত বিষয়ে তারা আলোচনা করছেন। তাহলে এতদিন পর্যন্ত আমরা প্রকাশ্যে তালেবানের সাথে বা তালেবান সরকারের সঙ্গে, আফগানিস্তানের সরকারের সাথে বাংলাদেশে কোনো ইসলামিস্ট দলের বৈঠক হতে দেখিনি, বা হলেও সেটা গোপনে আমাদের খবরে আসেনি। এবারে সামনে আসলে আমরা কি ধরে নেব যে খেলাফত এরপরে তালেবানের মাধ্যমে প্রভাবিত হবে বা তাদের সাথে একটা সহাবস্থানের মধ্যে দিয়ে এগোচ্ছে? সেটা বোধহয় মনে করার জন্য এখনো খুব উপযুক্ত সময় না। একটা হতে পারে যে আপনার আফগানিস্তান এখন বর্তমান যে আপনার যে সরকারটি মানে ক্ষমতা আছে, তালেবান সরকার নাকি, তো তালেবান সরকার যারা ক্ষমতা, ইমারাতি ইসলামিয়া বলে, ইমারাতে মানে ইনফ্যাক্ট আমাদের তালেবান সরকারি, মানে আমিরাত, ওইটাই মানে আমির থেকে বোধহয় আসে, হোয়াট এভার। তো মানে খেলাফত যদি ধারণা নিয়ে থাকে যে আফগানিস্তান কেমন চলছে, কিভাবে এগুচ্ছে বা হোয়াট এভার, এটা তো মানে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র, মানে এক ধরনের আপনি ইমারতি সরকার যেটা বলেছেন, এই সরকারের তো এক ধরনের নির্যাতন তো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, অপর দেশগুলো দিয়েছে, ভারতও দিচ্ছে। তো বাংলাদেশের কোনো ইসলামী দল যদি আপনার আফগানিস্তানে যে যদি তাদের ধ্যান ধারণা জানা বা নারী অধিকার এবং মানবাধিকার ও নারী অধিকার, মানবাধিকারের মধ্যে তো নারীরা থাকে সাধারণত, তাই না? আমার জানা মতে হিউম্যানের মধ্যে তো ফিমেল থাকে না, হিউম্যান রাইটস, কিন্তু এভাবেই লিখেছে তারা। তো একটা হতে পারে আমার ধারণা
যে কবিতার মধ্যে অনেক সময় কবি মানবীয় বলে। আমি পড়েছি একটা কবিতা এরকম মানবী বলে নাকি। জি জি। তো মানব এবং মানবীর কারণ যদি বলে যে না মানবের যদি অধিকার থাকে মানবীর অধিকার থাকবে না, কিন্তু ওই দৃষ্টিভঙ্গিতে যদি মানবীর অধিকারটা যদি মানে বলেন হতে পারে। আমি এক্স্যাক্টলি মানে এই টার্মস গুলোর সাথে খুব বেশি পরিচিত নই। এটা হচ্ছে তাদের বিষয়, এবং এই মামুনুল হক মানে যার কথা বলছিলাম খেলাফত মজলিসে, যার নেতৃত্বে এই বৈঠকটা হচ্ছে আফগানিস্তানে, তিনি বিএনপি সম্পর্কে একটি বক্তব্য দিয়েছিলেন, এবং এটি আপনার ব্যাখ্যা নিয়ে আমরা আজকে শেষ প্রশ্ন এটি আপনার কাছে। ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে, এটি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, এবং বিএনপিকে আওয়ামী লীগের যে পতন মানে ২৪-এর যে পতন সেখান থেকেও বিএনপিকে শিক্ষা নিতে হবে, নেয়ার কথা তিনি বলেছেন। আওয়ামী লীগের পতন থেকে শুধুমাত্র বিএনপি কেন, সকল রাজনৈতিক দলকেই নেওয়া উচিত। ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদের অতীত থেকে তো শিক্ষা নেওয়ার কথা। আমি নিজেও শিক্ষা নেই, আমি প্রতিটি দৃশ্যাবলী আমি দেখি, গণভবন কিভাবে জনগণ ভেঙে ফেললো, কি করে দেখলাম এই দেশের জনগণ গণভবনকে অকুপাই করলো, কিভাবে আমাদের পার্লামেন্ট অকুপাই হলো। হ্যাঁ, মানে আমার কাছে মনে হলো একদিনই শুধু বাংলাদেশে ওই দিনই শুধুমাত্র এটা পিপলস অ্যাসেম্বলি হয়েছিল একদিন, আর বাংলাদেশ এটা কোনোদিনই এটা জনগণের সংসদ ছিল না। তো ফলে প্রতিটি রাজনৈতিক দলের এই দেশের তাদের ভাবা উচিত এইভাবে একটা রাজনৈতিক দল যারা মুক্তি, কিন্তু ইসলামিস্ট দল হিসেবে তিনি আপনাদেরকে যেটি আঙ্গুল তুললেন সেটার ব্যাপারে কোনো না, আমরা যেহেতু নিজেরও অমুসলিম নই, আমরা যেহেতু মুসলমান, আমাদের দলের অধিকাংশ লোকই যেহেতু মুসলমান ধর্মাবলম্বী, সুতরাং আমাদের মানে তাদের আনুকূল্য শুধু নিতে হবে কেন? ওয়েল, আমরা তো কোনো রাজনৈতিক দলকে কি খুব বিপরীত অবস্থানে রেখে দেশ শাসন করবো তা না। আমরা তো সবাই শাসনটা তো করতে হবে সবাইকে নিয়ে, দেশ পরিচালনা করতে তো আপনাকে সবাইকে অনবোর্ডে নিয়েই করতে হবে। বাট কেউ যদি গ্যারান্টেড মনে করে যে কারোর অঙ্গুলি হেলনে, কারোর মানে চাপে একটা সরকার উঠবে চলবে বা সরকার গঠন হবে, সেটা বোধহয় খুব ফেয়ার কনসিডারেশন না। এটা বোধহয় হয়তো অনেক বেশি ভেবেছেন। তাদেরকে মনে রাখতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুবার ক্ষমতা এসেছে, এবং সেটা অবশ্যই জনগণের সমর্থন নিয়েই। অর্থাৎ সেই বক্তব্যটা ঠিক না, এটাই বলছেন আমি নিঃসন্দেহে মনে করি যে তাদের আনুকূল্য নিয়ে এদেশের সমস্ত ধর্মাবলম্বীর, আমি স্ট্রেট বলতে চাই, সমস্ত ধর্মাবলম্বীর সমর্থন নিয়ে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা যেতে চায় এবং সরকার পরিচালনা করতে চায়। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আজকের আমাদের অতিথি। তার কাছ থেকে আপনারা শুনছিলেন 7 দল আজকে থেকে যে আন্দোলনের কথা বলেছে, তার প্রথম দিন ঢাকায় 3টি দলের আন্দোলন ছিল। সেটির কি কি দাবি ছিল, দাবির বিষয়ে জাতীয় পার্টি এবং পিআর এর বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এবং সেই দাবিগুলো নিয়ে আমরা বিএনপির বক্তব্য জানলাম আজকের অতিথির কাছ থেকে। রাজনৈতিক এরকম নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন আমাদের সবাইকে ধন্যবাদ।